ফিল্মটা শুধু ফেস্টিভ্যালস ঘুরেছে, অ্যাওয়ার্ড পেয়েছে, প্রশংসা পেয়েছে, যেটা দিয়ে আমার ঘর চলেনি। আমাকে এক প্রডিউসার বললেন, শোনো তুমি একজনকে নিয়ে এসো, আমার কাজও হয়ে যাবে, তোমার কাজও হয়ে যাবে। 2015 থেকে একটা ফিল্ম নিয়ে লড়ছি, 9 বছর লড়তে লড়তে আজকে গিয়ে ফিল্মটা বেরোচ্ছে, সিনেমা হলে আসছে। নমস্কার, আমি অরুণিমা আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন এপিসোড নিয়ে। কিসের? এ কাপ অফ চা উইথ অরুণিমা। তোমরা সকলে জানো বন্ধুরা, এই কাপ অফ চা উইথ অরুণিমা অনুষ্ঠানটি একেবারেই মোটিভেশনাল অ্যান্ড ইন্সপিরেশনাল পডকাস্ট শো। কারণ এই অনুষ্ঠানে আমরা সাকসেসফুল মানুষদের সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে আসি, টু মোটিভেট ইউ, টু ইন্সপায়ার ইউ ইন এভরি ওয়ে। সো আমার স্টুডিও আলো করে আজকে যাকে আমি অ্যাজ এ গেস্ট স্পিকার পেয়েছি, নান আদার দেন তোমাদের সকলের পরিচিত। উনি একাধারে ছবি করেন, একাধারে অস্কার অ্যাওয়ার্ড উইনার। আগামী দিনে আগামী শুক্রবার তার ছবি রিলিজ হচ্ছে বেলাইন। নান আদার দেন আমার ভীষণ কাছের একজন পরিচালক শমিক রায়চৌধুরী। বন্ধুরা, শমিক রায়চৌধুরী, নমস্কার। থ্যাংক ইউ শমিক। থ্যাংক ইউ সো মাচ অরুণিমা দি, আমার অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ দ্য মোস্ট। থ্যাংক ইউ সো মাচ। এ কাপ অফ চা উইথ অরুণিমা, এই অনুষ্ঠানটা আমিও নিজে ফলো করি, আমিও দেখেছি এবং আমার বেশ ভালো লাগে। আর থ্যাংক ইউ সো মাচ, আই ফিল অনার্ড টু বি ইনভাইটেড হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। কারণ জানো তো শমিক, মানে আমরা অনেক অনুষ্ঠান দেখি, অনেক কিছু দেখি, কিন্তু আজকালকার দিনে সমাজের জন্য ভেবে আজকে তুমিও কিন্তু তোমার সামনে ছবি রিলিজ, আর দুদিন পর তোমার বেলাইন ছবিটা রিলিজ। তার মধ্যে থেকে এই সময় একজন পরিচালক কিরকম ব্যস্ত থাকতে পারে আমি ভীষণ ভালো করে জানি। তো ঠিক সেই সময় দাঁড়িয়ে তুমি যখন আমাকে এতটা সময় দিচ্ছ ফর মাই শো, ইটস আ ভেরি ব্লেসিংস ফর আস। সো বন্ধুরা, আমরা আজকে ডিরেক্টর শমিক রায়চৌধুরীর তার জয়যাত্রা, তার সাকসেস স্টোরি, কবে থেকে শুরু করেছিল, আজকে বেলাইন রিলিজ আমাদের সামনে, তারপরে অস্কার অ্যাওয়ার্ড উইনার, নানানভাবে পুরোটা দেখে নেব। আমাদের অনুষ্ঠানটা আজকে জাদুময় হয়ে উঠবে। কেমন শমিক, শুরু করি। চা খেতে খেতে চাটা নাও, চা খেতে খেতে চাটাই নিতে ভুলে গেছি। তোমাকে আমি আজকে নাই কম করে 10-12 বছর চিনি, এবং এই 10-12 বছরের মধ্যে তোমার অনেক ক্রিয়েটিভিটি আমি দেখেছি। সবটাই হয়তো সামনে থেকে দেখতে পারিনি, কিন্তু আজকে আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে এসে দাঁড়িয়ে আমরা অনেক কিছু দেখেছি। তো এই শমিক রায়চৌধুরী থেকে ডিরেক্টর, এডিটর, সব দিকটা তোমার যেরকম, তুমি একদম মাল্টি ট্যালেন্টেড ডিরেক্টর ইন দ্যাট ওয়ে। সুতরাং এই শমিক রায়চৌধুরী হয়ে ওঠা বেলাইনের ডিরেক্টর, বা আগামী যা যা হয়েছে, তোমার মুখ থেকে একটু দর্শকরা শুনো। দেখো, আমি তো চাকরি ছেড়ে চলে এসেছিলাম এখানে। কত সালের কথা? 2012-তে আমি ছেড়ে চলে এসেছিলাম। তো যদি আমাকে জিজ্ঞাসা করা হয় অস্কারের ব্যাপার, তাহলে 2012-র আগে আমি চাকরি করতাম একটা স্টুডিওতে, ভিএফএক্স স্টুডিও। স্টুডিওটা এখন নেই, পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু তার নাম সকলেই জানতো তখন, রিদম ইন হিউজ স্টুডিওস বলে একটা স্টুডিও। তো যেই স্টুডিও 3বার অস্কারস পেয়েছে ভিজুয়াল এফেক্টসে। তো আমার প্রথম হচ্ছে অস্কার হাতে ছোঁয়া গোল্ডেন কম্পাস বলে একটা ছবি ভিএফএক্স এর জন্য অস্কার পেয়েছিল। তো আমরা অ্যাজ এ টিম মেম্বার সবাই অস্কারটা হাতে নেওয়ার একটা সুযোগ পেয়েছিলাম। Oh my God! Yeah, এটা থ্রিল ব্যাপার, আমি তো টাচ করি। আমি যখন হাতে অস্কারটা নিয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, তখন আমার সারা গায়ে গুজবাম্পস ছিল। It's an honor, it's an achievement, super achievement. Right. তবে ডিরেকশনের ব্যাপারটা না আমার অনেক ছোট বয়স থেকে ছিল। যারা আমাকে চেনে বা যারা আমাকে অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতে ফলো করছে, তারা হয়তো আমার একটা ছোটবেলার ছবি দেখেছে। তখন আমি কত 10-12 বছর এরকম হাতটা এরকম ভাবে নিয়ে ফ্রেম করছি। তো ডিরেকশনের ইচ্ছাটা সেই ছোট বয়স থেকেই। কিন্তু আমার মধ্যে একটা ব্যাপার ছিল যে আমার বাড়ি থেকে তো কেউ ডিরেকশন বা আর্টের কথা তো দূরের কথা, কেউ তো সরকারি চাকরির বাইরে কিছু করেনি। সবাই সরকারি চাকুরে ছিলেন। আমার ঠাকুরদা যদিও প্রচন্ড ক্রিয়েটিভ ছিলেন, উনি মাটি দিয়ে স্কাল্পটিং করতেন, নিজে অবসর সময় কবিতা লিখতেন,
তারপরে গান গাইতেন, মূলত ভক্তিগীতি গাইতেন, কিন্তু গান গাইতেন সবই কিন্তু নিজের জন্য, মানে বাইরে প্রকাশ করতেন না। মানে ক্রিয়েটিভিটিটা তোমার মানে কি বলবো রক্তে ছিল, ছিল 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 সেটা হয়তো প্রস্ফুটিত হয়েছে এই জেনারেশনে। আর অনেস্টলি স্পিকিং মানে আমি যতদূর জানি মানে ক্রিয়েটিভিটিটা না জাম্প করে পরের জেনারেশনে যায় ম্যাক্সিমামটা। অ্যাকচুয়ালি না, আমার বাবাও প্রচন্ড ক্রিয়েটিভ ছিলেন। বাবা থিয়েটার করতেন, হ্যাঁ থিয়েটারে অভিনয় করতেন, কিন্তু ঠিক মানে আমি যখন একটু বড় হচ্ছি, বোঝার শক্তি হচ্ছে, সেই সময়টা উনি থিয়েটারটা ছেড়ে দেন, চাকরিতে ফোকাস করে, চাকরি পরীক্ষা দিয়ে মানে আরো যাতে উন্নতি পায়, আরো যাতে বেটার জায়গায় পৌঁছায় তার জন্য থিয়েটার ছেড়ে দিয়েছিলেন সংসারের জন্য। কিন্তু ক্রিয়েটিভিটিটা ছিল। আমার মা ছবি আঁকতেন ঘরে, মানে অবসর সময় আর কি ছবি আঁকতেন, খুব ভালো গান গাইতেন। আমার প্রথম গানের গুরু উনিই ছিলেন। আমার মা আমাকে গান শেখাতেন ছোটবেলায়। এমনকি পাড়ার বাচ্চাদের নিয়ে মা ওই নাটক, সুকুমার রায় বা রবীন্দ্রনাথের ছোট ছোট নাটকগুলো একটা ছোট স্টেজের মতন করে সেখানে পারফর্ম করাতেন আমাদের পাড়ায়। তো তার মানে বন্ধুরা যেটা বলতে চাইছিলাম, ডিরেক্টর শ্রমিক রায়চৌধুরীর কিন্তু ক্রিয়েটিভিটিটা মানে ফ্যামিলি থেকেই আসা, বাবা মায়ের থেকেই আসা ইনফ্যাক্ট, রাইট? আর ছবির জগতে মানে পা রাখা মানে আমি যখন তোমাকে দেখেছি আজ থেকে 10-12 বছর আগে, তখন অলরেডি তুমি ক্রিয়েটিভ ছবির মধ্যে ঢুকে গেছো অলরেডি। তো পরপর অনেকগুলো ছবি করেছিলে। হ্যাঁ, মানে ওগুলো না আমি অনেক পরে করেছি। মানে আমার শুরুটা এরকম হয়েছিল যে আমি যখন চাকরি করছিলাম তখন ছোট ছোট শর্ট ফিল্মস করছি। এবার সেই শর্ট ফিল্মসগুলো বিভিন্ন দেশে পুরস্কার পেয়েছে। সেটা আমাকে এমন একটা বুস্ট দিল যে আমি ঠিক করলাম যে না, চাকরি করব না, আমি ফিল্মই করব। দুম করে চাকরিটা ছেড়ে চলে এলাম। তাতে তো ঘরে একটা হুলস্থুল অবস্থা, যে একটা কমফোর্টেবল জব, সুন্দর ফ্ল্যাট দিয়েছে কোম্পানি, এবং মানে খরচা কম, পুরোটাই সেভিংস হচ্ছে, এরকম একটা পরিবেশে ছিলাম, খুব কমফোর্টেবল। আমি জানি তো কর্পোরেট হঠাৎ করে ছেড়ে দেওয়া একটা চাপ হয়। তো সেখান থেকে যখন হঠাৎ করে আমি মানে ছেড়ে দিয়ে চলে এলাম, বাড়িতে তো ওরকম অবস্থা, কিন্তু আমি ভেবেছিলাম ঠিক আছে, আমি দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকবো, আমার কাছে যেটুকু সেভিংস রয়েছে সেটুকু দিয়ে চালিয়ে দেবো 6 মাস। 6 মাসের মধ্যে নিশ্চয়ই একটা ফিল্ম করতে পারবো। কি যে ভুল ধারণা ছিল। একদম ঠিক। এসে প্রডিউসার বিভিন্ন কন্ট্যাক্ট থেকে একটু প্রডিউসারের কাছে যাওয়া যাক, দুটো স্ক্রিপ্ট লিখেছিলাম তখন, সেই দুটো নিয়ে যাওয়া শুরু করলাম। একের পর এক প্রডিউসারের কাছে গেলাম, প্রত্যেকে প্রশংসা করলো, কি দারুণ লেখা, আহা দারুণ, এই তো দারুণ গল্প, এই কেউ পাশে দাঁড়ালো না। একদম, মানে একজন ফিল্ম মেকারের পেনটা একজন ফিল্ম মেকারই শুধু বুঝতে পারবে। তুমি তো তোমার অ্যাপ্রিসিয়েশনের বন্যা হয়ে যায়, কিন্তু পাশে এসে কেউ দাঁড়ায়। বোঝার প্রয়োজন যে অ্যাপ্রিসিয়েশনে পেট ভরে না, একদম ঠিক আছে। তো তখন আমি ঠিক করলাম, ঠিক আছে, ফিল্মের মানে পারসিউট ফর মেকিং আ ফিল্ম উড বি কন্টিনিউড, কিন্তু যেটা আমাকে করতে হবে এই মুহূর্তে সেটা হচ্ছে ঘরটা চালাতে হবে। তখন আমি শুরু করলাম অ্যাড ফিল্মসের দিকে ফোকাস করা, যে অ্যাড ফিল্মস যদি করা যায় তাহলে ঘরে দুটো টাকা আসবে, ঘরটা চলতে থাকুক। তারপর এই করতে করতে 2014-তে যখন আমি দাঁড়িয়েছি, তখন মানে এটা আমি বলেই দিচ্ছি, আমরা তো চা খেতে খেতে পিওরলি আড্ডাই করি। একদম। তো এরকম দুখানা এভিনিউতে এক জায়গায় আমার খুব পরিচিত প্রডিউসার, নাম বলে লাভ নেই, বেকার, কিন্তু খুবই পরিচিত একজন প্রডিউসার, তিনি আমার একটা গল্প শুনে প্রচন্ড বললেন যে দারুণ আছে, এটা মনে হচ্ছে বাণিজ্যিক ভাবেও রিলিজ করা যাবে, খুব ভালো। আমি তো মানে প্রথমবার একটা পজিটিভ এরকম পাচ্ছি, হ্যাঁ এক্সাইটেড। তো ঠিক আছে, বললো যে তুমি এটাকে না আরেকটা ড্রাফট তৈরি করো, আমি তোমার সঙ্গে সামনের সপ্তাহে বসছি। তো আমার জন্য এক সপ্তাহে একটা নতুন ড্রাফট তৈরি করা, নতুন বা আপডেট করাটা একটু কঠিন ছিল, কিন্তু করে ফেলেছিলাম। কিন্তু ওই এক সপ্তাহ বাদে যখনই আমি ফোন করছি আর ফোনে পাচ্ছি, ফোন ধরছে না, মানে মিসকমিটমেন্টে ভর্তি। হ্যাঁ, তারপরে কি হলো, তারপরে আমি বুঝলাম, তখন আমি খুব একটা বুঝতাম না যে ব্লক করে দিলে কি হয়। আমি দেখছি টুক টুক করে কেটে যাচ্ছে ফোন, কিংবা সবসময় যখনই ফোন করছি বলছে বিজি, ওয়েটিং নয় বিজি। তার মানে সে আমাকে ব্লক করে দিয়েছে। সেটা আমার এক বন্ধু বললো, যখন করলো, করে দেখলো, বললো এটা তো ব্লক করে দিলে হয়, তো আমাকে ব্লক করে দেওয়া হলো।
আমি ভাবলাম যে আমি আমি ক্রিয়েটিভিটির নয় ছয় এভাবেই হয়। আমি কোনো বিরক্ত করিনি। এই যে 1 সপ্তাহ যে সময় বলেছিল, 1 সপ্তাহ বাদে আমরা মিট করি, এই 1 সপ্তাহে একটা ফোন করিনি, একটা মেসেজ করিনি যে একেবারে আমি আমার কাজটুকু শেষ করে তবে আমি কথা বলবো। তাহলে কেন আমাকে ব্লক করবো? তারপরে কয়েকদিন বাদে তারই হাউস থেকে একটা বড় ছবি বেরোলো। হ্যাঁ, বড় ছবি মানে বড় এক ডিরেক্টরের বড় স্টার কাস্ট নিয়ে একটা ছবি বেরোলো। তখন বুঝলাম ও আচ্ছা, এই কারণে আমাকে অ্যাভয়েড করলো। তারপরে ভদ্রলোকের সঙ্গে কোনো অনেক পরে কোনো একটা প্রিমিয়ারে দেখা হয়েছিল। তখন ইনি আমার দিকে তাকালেন, হাসলেনও না, কিরকম একটা অদ্ভুত ভাবে তাকিয়ে চলে গেলেন। তখন আমি বুঝলাম যে মানে হয়তো আমাকে ফেস করতে চাইনি। যাক, সেটাও একটা ব্যাপার। আবার তারপরে এরকম ঘটনা ঘটলো যেখানে আমাকে এক প্রডিউসার বললেন, শোনো, তুমি একজনকে নিয়ে এসো, আমার কাজও হয়ে যাবে, তোমার কাজও হয়ে যাবে। এত ব্লান্টলি যখন কাস্টিং কাউচের ব্যাপারটা আমার মুখের উপর বললেন, তখন আমি এখানে থমকে গেছিলাম। আমি কি ঠিক জায়গায় আছি? মানে আমার কি এখানে থাকা উচিত ছিল না? মানে আমি ভুল জায়গায় চলে এসেছি। একটা এইরকম একটা অনুভূতির মধ্যে আমি মানে পুরো একদম ব্লক হয়ে গেলাম ওখানে। আমি কোনো উত্তর দিতে পারছিলাম না ভদ্রলোককে। মানে ডাইরেক্ট অ্যাপ্রোচ করছে, ডাইরেক্ট অ্যাপ্রোচ করছে। একদমই আমাকে বললো, তুমি একজনকে নিয়ে এসো, আমার কাজটাও হয়ে যাবে, তোমার কাজটাও হয়ে যাবে। এই এক্স্যাক্ট ওয়ার্ডস। তো আমি না এমনভাবে ওখানে থমকে গেলাম। কিছুক্ষণ 2 মিনিট উনি আমার মুখের দিকে তাকিয়ে আছেন, উনিও বুঝতে পারছেন না যে মানে এ কী উত্তর দেবে। আমি তারপর বললাম, তাহলে আমি আসি। এসব ওই যে বেরোলাম, ওখানে আমি আর জীবনে যাইনি, বা ওনাকে আমি অনেক জায়গায় দেখেছি, ওনার সঙ্গে যেচে কথা বলতে। মানে একজন পরিচালকের পক্ষে এইরকম একটা মানে মানে আমরা বলি না যে মানুষ ভয় পায় কেন ফিল্ম ইন্ডাস্ট্রিকে, এই সমস্ত অ্যাপ্রোচও তো থাকে, ফেস করতে হয়েছে আমাদের। এবং অনেকে বলে না, আমি বলছি ওপেনলি, বলতে তো হবেই। দেখো, আমি যেটা বলি, কাপ অফ চা উইথ অরুণিমা অনুষ্ঠানটা আমরা কারো তো ধার ধারি না, আমরা কাউকে প্লিজ করার জন্য অনুষ্ঠানটা করি না। ডিজিমা এক্সপ্রেশন কখনো কাউকে প্লিজ করার জন্য কাজটা করে না। মানুষ যাতে শিক্ষা পায়, সোসাইটি যাতে বোঝে যে ফিল্ম মেকিং একটা একজন ডিরেক্টর সে শুধু ছবি করে যাচ্ছে মনে হওয়া উচিত নয়, খুব হাওয়ায় উড়ে উড়ে সবকিছু হচ্ছে। নাথিং ইজ স্পুন ফিডিং। খুব কষ্ট করতে হয় একজন পরিচালককে, জানেন তো। অনেক, তুমি তো বুঝবে। আমি নিজে ফেস করেছি। এবং মানুষ যখন আজকে ডিরেক্টর শ্রমিক রায়চৌধুরী আমার পাশে বসে আছে, তার বেলাইন সামনে রিলিজ, আজকে এতগুলো পথ এগিয়ে এসেছে, তাকেও কিন্তু ফেস করতে হয়েছে। কি যেন কথাটা বললে তুমি? প্রোডিউসার বলছে যে তুমি এমন কাউকে কাস্ট করো যাতে তোমারও কাজ হয়, আমারও কাজ হয়। রাইট। এই কারণে তো মানে আমার ধারণা ছিল কি যে এগুলো খুব রটে, এরকম বোধহয় ঘটে না কিছু। এবার তখন আমি নতুন এরকম যখন কথা বলেছি, আমি তো চমকে গেছিলাম। তো যাই হোক, এইসবের জন্য আমি না 2014 শেষের দিকে খুব জেদ করে একটা কাজ করলাম। আমার যত সেভিংস ছিল, প্রভিডেন্ট ফান্ড ছিল, সব লাগিয়ে দিলাম। আমি একটা ছবি করলাম ইন্ডিপেন্ডেন্টলি, নাম ছিল ডি মেজর। ডি মেজর ওয়াজ আ মিউজিক্যাল ফিল্ম। মানে আমি জানতাম যে আমি দুর্দান্ত ক্যামেরা নিতে পারবো না, দুর্দান্ত কাস্ট নিতে পারবো না, কিন্তু যেহেতু আমি মিউজিকটা বুঝি এবং আমি মিউজিকটা করতে পারি, সেটা আমার ফোর্টে, সেই কারণে আমার কিছু মিউজিশিয়ান বন্ধু বান্ধব ছিল, তাদেরকে নিয়ে, এবং মানে তাদের মধ্যে 2জন এখন অনেক বড় সেলিব্রিটি, কিন্তু তাদেরকেও তখন পেয়ে গিয়েছিলাম আমার পাশে। একজন মানে কুনাল বিশ্বাস আর আমি 2জনে মিলে মিউজিক করেছিলাম। তিমির বিশ্বাস, যে এখন সবাই চেনে তিমিরকে, তো সে আমার পাশে ছিল। সে বলছিল, হ্যাঁ নিশ্চয়ই ভাই, আমি আছি। কৌশিক চক্রবর্তী, পৃথিবীর যে ভোকাল, তো সে মানে সে পর্যন্ত আমার পাশে চলে এসেছিল। তখন সিয়াটেলে থাকতো পলবাসা সিদ্দিকী, খুব ভালো গায়িকা। একটা কথা জিজ্ঞেস করি আমি, মানে তোমার যখন মনে হলো যে এইসব প্রোডিউসাররা মিসগাইড করেছে সামহাও, তুমি সেগুলো অ্যাকসেপ্ট করতে পারোনি, আর যখন তুমি ফিক্সড ডিপোজিট এবং নিজের সহযোগিতা দিয়ে যখন তুমি ছবিটা করেছো, অনেক বেশি শান্তির নয়? অনেক বেশি শান্তির। তার কারণ কি, হয়তো অনেকটা তোমাকে ইনভেস্ট করতে হয়েছে, নিজে অনেক রিস্ক নিতে হয়েছে, কিন্তু কাজটা করার জন্য অনেক বেশি শান্তির কিন্তু কাজটা, যেটা আমিও নিজেও করেছিলাম। তুমি করার বেলা আমি ঠিক সেম প্রসেসটা আমার সাথে হয়েছিল। হ্যাঁ, মানে
আমি মানে Producer তো তুমি তখন। তুমি যেভাবে করেছো করেছি। সেটা সবটা কষ্টটা তুমি বুঝেছো। বুঝেছি, এই আমার কারণেই ক্ষেত্রে বুঝতে- একটুখানি সহজ ছিল কাজ। কেন বলছি আমি, তুমি এরকম বড় বড় দুজনকে কাস্ট করেছিলে, আমার ছিল হচ্ছে সব থিয়েটারের। হোক না থিয়েটার তো এইবার মুশকিলটা পরে হয়েছে আমার। আচ্ছা। তুমি তো এটা রিলিজ করতে পেরেছো, হ্যাঁ। আমি রিলিজ করতে পারি। আর বেচতেও পেরেছি। হ্যাঁ, আমি বেচতেও পারিনি। আমার ফিল্মটা শুধু ফেস্টিভ্যালস ঘুরেছে, অ্যাওয়ার্ড পেয়েছে, প্রশংসা পেয়েছে, যেটা দিয়ে আমার ঘর চলেনি। চলেনি সময়, কিন্তু মানে অন দ্য কন্ট্রারি একজন ডিরেক্টরের জন্য হয়তো ঠিক আছে থিয়েটার রিলিজ হয়নি, কিন্তু তুমি ওই রিকগনিশন গুলো পেয়েছো। হ্যাঁ, রিকগনিশন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল রিকগনিশন, মোস্টলি ইন্টারন্যাশনাল রিকগনিশন গুলো পেয়েছি। এবং শেষে মানে ফিল্মটা যখন একদম শেষ পর্যায়ে আছে তখন আমি ওটাকে শেষ করার জন্য আমার তখন যে গাড়িটা ছিল সেটা পর্যন্ত বেচে দিয়েছিলাম, কারণ ওটা থেকে যেটুকু টাকা, ওটা আমার মানে প্রথম গাড়ি। আর তুমি জানো প্রথম গাড়ির প্রতি একটা মানুষের যে ইমোশনটা থাকে সেটা মানে আই স্টিল মিস দ্যাট কার। কারণ বন্ধুরা, একজন ছবির পরিচালক, মানে আমি রিসেন্টলি কিছুদিন আগে তনিমা সেনের সাথে এই কথা বলছিলাম, সে বাড়ি বিক্রি করেছিল। আর আমার গুজবাম্স হচ্ছে বলতে, একটু দ্বিধা নেই আমাদের এই কাপ অফ চা উইথ মানে অনুষ্ঠানে, মানে একজন পরিচালক কোন লেভেলে তার ক্রিয়েটিভিটি যেতে পারে, সে তার পছন্দের গাড়িটা বিক্রি করেছিল, রাইট? আমি কিছুদিন আগে তনিমা দির কাছ থেকে এরকমই একটা শুনলাম, সে বাড়ি বিক্রি করেছে। আমার ক্ষেত্রেও সেরকম হয়েছিল। অনেক কষ্ট করতে হয় বস। আপনারা একটু হলে গিয়ে ছবি দেখুন। আর শ্রমিকের ছবি আসছে এই শুক্রবার, বেলাইন, হলে গিয়ে ছবি দেখতে একেবারেই ভুলবেন না। কারণ একজন পরিচালক খুব কষ্ট করে একটা ছবি তৈরি করে, তার পেছনে অনেক স্ট্রাগল থাকে, অনেক হার্ড ওয়ার্ক থাকে, অনেক চোখের জলও থাকে অনেক সময়। সুতরাং ডু জয়েন আস অন থিয়েটার্স অনলি। এরপরে শুনি, মানে এরপরে এই তারপরের যাত্রা হলো যখন আমি ডিমেজার বার করলাম। আমার মনে আছে সব থেকে বড় পাওয়া ডিমেজারে হচ্ছে KIFF এ দেখানো হচ্ছে রবীন্দ্র সদনে, এবং প্রায় 2500 লোক। কারণ যারা বসেছে তারপরেও সিঁড়ি ভর্তি হয়ে গিয়েছিল, কারণ ট্রেলার ওয়াজ রিয়েলি গুড। লোকজন অলরেডি এক্সপেক্ট করছিল কিছু ভালো। এবং যেটা সব থেকে বড় আমার কাছে পাওয়া ছিল যে আমার বাবা আমার পাশে বসে ফিল্মটা দেখছিল, এবং যখন সিনেমাটা শেষ হচ্ছে তখন সেই মুহূর্তে সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, আমার বাবার চোখে জল। এর থেকে বড় পাওয়া আমার কিছু ছিল না। এবং আমারই মানে শুনে এখন মানে টাচড ফিল করছি, মানে একজন বাবা যখন পাশে বসে দেখছে ছেলে স্ট্রাগলটা দেখেছে পাশে বসে, রাইট? আর আমি অনেক ছোট বয়সে মাকে হারিয়েছি, এবং আমার মা যেরকম আমি বললাম আমার মা ব্লেসিংস আছে শ্রমিক তোমার উপরে, নাহলে তুমি এই যে এখন বেলাইন রিলিজ করতে যাচ্ছে, হাউ ইট ক্যান পসিবল, তাই না? রাইট। তো তাকে মিস করেছিলাম তখনও। তো আরও একটা ছিল, একজন বয়স্ক ভদ্রলোক এসেছিলেন থিয়েটার, মানে রবীন্দ্র সদন থেকে বেরিয়ে অনেক লোকে এসে কথা বলেছে, কিন্তু ওই একজন বয়স্ক লোক এসে বলছিল, বাবা আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই, কিন্তু 4টে না 5টা টফি এরকমভাবে আমার হাতে দিয়ে বললো যে থ্যাংক ইউ। এই যে তুমি আজকে শুরুর আগে বললে না তুমি কোনো স্টার নিয়ে কাজ করোনি, শুধু থিয়েটারের লোকজন নিয়ে কাজ করেছো। আমি অ্যাজ আ থিয়েটার প্র্যাকটিশনার কখনো কোনো সম্মান পাইনি, কিন্তু এই যে তুমি থিয়েটার নিয়ে কাজ করলে এটা আমার কাছে অনেক সম্মানীয়। তাই আমার কাছে আর কিছু দেওয়ার নেই, এই 4টে টফি দিলাম তোমাকে। মানে এটা যে পরম পাওয়া, মানে ওই 4টে টফি আমার কাছে এখনো বাড়িতে সযত্নে রাখা, আমি খাইনি, ওটা আমার কাছে পুরস্কারের মতো আর কি। তো এইভাবে চলে। হ্যাঁ, এরপরে আমি কি করলাম, ওই সময়টাই আমি বেলাইন লিখেছি। আমার এক বন্ধু আমাকে তার একটা মানে কাঁদির যে রাজবাড়ি, তার যে ছেলে সে আমার বন্ধু, সে আমাকে বললো যে তুই লিখবি, ওখানে গিয়ে লেখ। তো আমি ওখানে গিয়ে থেকে 7 দিন ছিলাম, একদম পিস অফ মাইন্ডে একদম। হ্যাঁ, লিখেছিলাম। তার মধ্যে অনেক ঘটনা ঘটেছে, ভূতের ভয় টয় পেয়েছি, অত বড় রাজবাড়ি পুরো ফাঁকা, রাত্রিবেলা কারেন্ট অফ, সে এক মারাত্মক ঘটনা। যাই হোক, তো ওখানে লিখলাম। এটা হচ্ছে 2015 যখন আমি লিখেছি। 2015 থেকে এই স্ক্রিপ্টটা নিয়ে আমি চতুর্দিকে দৌড়েছি। সবার ভাল লেগেছে, সব প্রডিউসারের ভাল লেগেছে, যাদের কাছে গেছি, কারণ স্ক্রিপ্টটা খুব ইন্টারেস্টিং। কিন্তু যেহেতু থেমেটিক্যালি খুব বোল্ড একটা স্ক্রিপ্ট,
এই থেমেটিক্যালি বোল্ড স্ক্রিপ্ট করার জন্য একজন প্রডিউসারের মনের সাহস প্রয়োজন। হ্যাঁ, এটা ইউজুয়াল ড্রামা নয়, এটা ইউজুয়াল সাসপেন্স থ্রিলার নয় যে একজন আসবে, কি বলে, ডিটেকটিভ আসবে, সে সলভ করে দেবে ইত্যাদি, এইরকম ব্যাপার নয়। তার মানে আমাদেরকে এটা দেখার জন্য আমাদের সাসপেন্সেই থাক, আমাদেরকে যেতে হবে থিয়েটারে একদম বেলাইন দেখতে গেলে, রাইট? এই ফিল্মটা সম্পর্কে একটু বলি। এই ফিল্মটা যদি দেখতে হয় তাহলে থিয়েটারেই দেখতে হবে, কারণ ফিল্মটা তৈরি হয়েছে থিয়েটারের জন্য। এক্স্যাক্টলি। বড় পর্দায় না দেখলে, এই যে গোটা পর্দা জুড়ে পরান্দার দুটো চোখ দেখা যাচ্ছে, হ্যাঁ, গোটা পর্দা মানে অত বড় পর্দায় দুটো চোখ শুধু, এবং সেটা কথা বলছে, এবং তার সঙ্গে যে সারাউন্ড সাউন্ডের ট্রিটমেন্ট, এইগুলো দেখতে গেলে তো মানে সিনেমা হলে যেতে হবে। সুতরাং আমরা আর ওয়েট করছি, আর ম্যাটার অফ মানে কয়েকদিনের ব্যাপার। এখন তো চলবে তোমার 29শে মার্চ রিলিজ হচ্ছে, এবং আমি আশা করছি যে দর্শক যাবে হলে, যাতে আরো চলে, অনেকদিন ধরে চলে। সুতরাং পরিচালক রা অনেক কষ্ট করে ছবি বানায়, আপনারা থিয়েটারে না গেলে হয়তো ছবিগুলো সেই মজাটা পাবেন না। সুতরাং যারা ছবি ভালোবাসেন, বাংলা ছবিকে বাঁচিয়ে রাখতে, আমাদের বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে, আপনাদেরকে হলে এসে ছবি দেখতে হবে। আর শ্রমিকের ছবি বেলাইন শীঘ্রই আপনারা হলে আসুন, আমি তো থাকছি, আপনারাও থাকুন। শ্রমিক পরিচালক, একদিকে পরিচালক, একদিকে বাড়ির একমাত্র ছেলে, হাজবেন্ড এবং ফাদার, বাবা, মানে যেটা সবচেয়ে বড় পোস্ট অফ এ লাইফ। তো এই যে সব দিকটা ম্যানেজ করে, তার মধ্যে নিজের স্ট্রাগল, নিজের ছবি বানানোর স্ট্রাগল, নিজের ক্রিয়েটিভিটি, নিজের অ্যাড ফিল্মস মেকিং, সবটা সামলাও কি করে? এটা সত্যি খুব কঠিন ব্যাপার। কারণ নর্মাল মানুষ যারা 10টা-5টা অফিস করে তারাই পেরে ওঠে না। আর যেখানে 24 ঘন্টা আমাদের মাথা ঘোরে ফর ক্রিয়েশন, সেখানে ইটস আ টাফ জব। It's a very tough job, but মানে আমরা না কিছু মানুষ আছে, ইনক্লুডিং ইউ, আমি তোমাকে দেখেছি খুব ক্লোজলি, আমরা না একটু টাফ জব করতে ভালোবাসি। একদম একদম, মানে সবসময় বিং অন ইউর টোজ, হ্যাঁ, তো থাকতে ভালোবাসি না। হ্যাঁ, তো আমার মনে হয় এটা একটা অসুখ, যেরকম নেশা হয় মানুষের, তো এরকম একটা নেশা রয়েছে আমাদের। বন্ধুরা, কাজের যদি নেশা থাকে তাহলে জানবে তুমি সাকসেস একদিন পাবেই। আর পারি না বলে কিছুই হয় না, ঠিক আছে? তুমি যে জিনিসটার পেছনে পাগলের মতো যে বলছে না, এটা একটা রোগ, একটা অসুখ। তোমার প্যাশন, তোমার কাজ, তোমার সবকিছুর পেছনে যদি তোমার সেই অসুখটা কাজ করে না, দ্য সাকসেস উইল ফলো ইউ ইন এনি ওয়ে, তাই তো? একদম একদম। আমি আমার নিউ ইয়র্কে মনোজ বাজপেয়ীর সঙ্গে কথা হচ্ছিল, তো মনোজ আমাকে যেটা বললেন সেটা হচ্ছে যে अभी जो है ना 2 दिन, মানে বলছিল, আমি বাংলায় বলছি, এখন এই 2 দিন যে আমি এখানে এসছি না, তো আমার মনে হচ্ছে আমি আনরেস্ট হয়ে পড়ছি, আমি শুটে নেই, আমি যে কোনো শুট বা কোনো রিহার্সালে নেই, এইটাতে আমার আনরেস্ট হচ্ছে। I could totally relate to him, কারণ আমি আমার ওয়াইফও সেটা কমপ্লেন করে যে তুমি কোনো ভেকেশনে গেলে তৃতীয় দিন থেকে তুমি বলো যে তোমার গিলটি ফিল হচ্ছে যে তুমি কিছু করছো না। তো কোঅপারেটিভ ওয়াইফ ইউ হ্যাভ, মানে এটাও তোমার একটা পরম পাওয়া যে ওয়াইফ সব সময় কোঅপারেট করে। হ্যাঁ, ওয়াইফ অ্যাকচুয়ালি যখন থেকে দেখছে যে না আমার কাজগুলো রিকগনাইজ হচ্ছে, তখন থেকে আমাকে সত্যি মানে খুবই সাপোর্ট দেয়। আমি রিসেন্টলি মানে অক্টোবরে আমি আমার বাবাকে হারিয়েছি। আমার দুঃখের বিষয় হচ্ছে বাবা বেলাইনটা দেখতে পারলো না হলে। না, নিশ্চয়ই দেখছে, আসলে তার সোল তোমার সাথে আছে। I do believe that কিন্তু এই যে তুমি বললে যে এত কিছু সামলাই কি করে, এই ক্ষেত্রে আমি বলবো ওই যে আমি অনেক রকমের কাজ করি, ওর মধ্যেই আমি রিট্রিট খুঁজে পাই। আমি 2021-22 একটা ছবিতে অভিনয় করেছি মুখ্য চরিত্রে, তার নাম অসম্পূর্ণ, যেটা KIFF অ্যাওয়ার্ড পেয়েছে। তো সেই ছবিটা যখন আমি অভিনয় করছি, দ্যাট ওয়াজ আ রিট্রিট ফর মি।
মানে ওটাই আমার কাছে একটা ভেকেশন, এই যে আমি অন্য একটা চরিত্র হয়ে যেতে পারছি, এমন একটা চরিত্র যেটার সঙ্গে আমার কোনো লিঙ্ক নেই, মানে পরিচালনা, টেকনিক্যালিটিস, এডিটিং, সবকিছুর বাইরে অভিনেতা, সেই হিসেবে নিজেকে দেখা, ইটস আ ডিফারেন্ট থিং। দ্যাট ওয়াজ আ রিট্রিট ফর মি, টোটালি রিট্রিট। এবং আমার খুব সুবিধা হয়েছে কারণ ওই ফিল্মে যে ডিওপি ছিলেন সে আমার সঙ্গে কাজ করে রেগুলার, প্রসেনজিৎ কোলে। ওই ফিল্মে আমার উল্টো দিকে শ্রেয়া অভিনয় করেছেন, শ্রেয়া ভট্টাচার্য। শ্রেয়া ভট্টাচার্য কাজ করছে, যে তার আগে 2টো ফিল্ম আমার সঙ্গে করলো, মানে বেলাইনে তো শ্রেয়া আছে, মাশরুম বলে যে আরেকটা ছবি করলাম, যেটা নিয়ে আমি নিউ ইয়র্ক গিয়েছিলাম, মিলান গিয়েছিলাম, তো সেই ছবিটাতেও শ্রেয়া অভিনয় করেছে, সেই আমার উল্টো দিকে অভিনয় করছে। সুতরাং খুব ইজি ছিল ব্যাপারটা। কিন্তু ওই আর কি বিভিন্ন রোলে যখন নিজে কাজ করি না তখন ওইটাও ম্যানেজ হয়ে যায়। হ্যাঁ, এবার অনেকের মুখে আমি শুনি দু নৌকায় পা দিয়ে চলা উচিত না, এত কাজ করলে কোনো শোনার দরকারই নেই কিছু, হোয়াট ইওর হার্ট ফলো, তো নিজের কি বলে দিল কি শুনো, একটা কথা আছে না? একদমই। এবার আমারও বক্তব্য হচ্ছে মানুষজন গিয়ে সিনেমা হলে গিয়ে বেলাইনটা দেখুক, দেখে তারপরে বিচার করুক যে আমি পরিচালক হিসাবে কিরকম, এবং অসম্পূর্ণ দেখলে বুঝবে আমি অভিনেতা হিসেবে কিরকম। মানে একজন ভার্সাটাইল, মানে এক চরিত্রে কত রূপ। মানে বেসিক্যালি আমিও যেরকম প্রোডাকশন করি, মানে আমার যখন প্রোডাকশনে কেউ ঠিক করে, আর্টিস্টরা ঠিক করে খাচ্ছে কিনা সেদিকেও নজর, একদম প্রোডাকশনটা কন্ট্রোলে আছে কিনা সেটাও নজর, শটটা কি হচ্ছে সেটাও নজর। মানে এটা তোমার মধ্যে ঈশ্বর দিয়ে দেয়, মাল্টিটাস্কিং জব ক্যাপাবিলিটিটা হয়তো দিয়ে দেয়। এটা ইচ্ছার উপর নিজের দেখো, তোমাকে আমি দেখেছি, তোমার যদি ইচ্ছা না থাকতো তাহলে আজকে এই শোটা হতো, এই কাপ অফ চা উইথ অরুণিমা, এইটা কি হতো? তুমি তো এই সময়টা তুমি একটু আরাম করতে পারতে। আচ্ছা, পরের গল্প নিয়ে ভাবছি, ছবির মতো চলবে। এই যে তোমাদের সাকসেস স্টোরিটা আমি লোকের সামনে আনতে পারছি, আজকে সমীর রায়চৌধুরীকে তোমরা সবাই চেনে, ঠিক আছে, ফিল্ম ইন্ডাস্ট্রি চেনে, কিন্তু সমীর রায়চৌধুরীর কিছু কিছু জিনিস আজকে সিনেমা দেখার সময় যখন মাকে মিস করেছে সেই মোমেন্টটা, আচ্ছা বাবা আজকে বেলাইনে দেখতে পাচ্ছে না, এই যে কষ্টটা, কিন্তু বাবা তো আছে, বাবা মার তো আশীর্বাদ থাকে না, এই জিনিসগুলো লোকের কাছে পৌঁছচ্ছে যে একটা মানুষ কত কিছু আসে, হার্ডলস আসে, সবকিছুই আছে, তার মধ্যে মানুষকে কাজটা করে যেতে হয়, লাইফ থেমে যায় না। তো থিং ইজ দ্যাট আমার কিন্তু একটা প্রফেশনের কথা বলে দিই, যে আমার একটা অ্যাম্বিশন ছিল, প্রফেশনাল আমার একটা অ্যাম্বিশন ছিল প্রায় ছোটবেলা থেকে, সেইটার দিকেও কিন্তু আমি অনেকটা সময় দিই। আমার অ্যাম্বিশন ছিল আমি একজন ভালো বাবা হব। এটা আমার মানে ছোটবেলা থেকে অ্যাম্বিশন। হ্যাঁ, কারণ আমি দেখেছি আমার বাবার ভালো ভালো দিকগুলো কোনগুলো, আবার সব মানুষেরই তো খারাপ দিকও থাকে। আমার বাবা অ্যাজ আ ফাদার কোন জায়গাগুলো আরেকটু ইমপ্রুভ করতে পারে সেগুলো ছোটবেলা থেকে আমি একটু বলি, তুমি কতটা তোমাকে মার্কস দেবে আমি জানি না, মানে তোমার আমি সোশ্যাল মিডিয়া দেখে যেটা আমি বুঝেছি, তুমি ফাদার হিসেবে বোধহয় 100 দেবে তোমার মেয়ে। তো আর মোশন, তার কখন স্মাইলিং ফেস, কখন কি, মানে একজন পরিচালক ভালো বাবা হতে পারে, ভালো হাজবেন্ড হতে পারে, ভালো বন্ধু হতে পারে। অভিজিৎ কোলে কবে থেকে, প্রসেনজিৎ কোলে, মানে শ্রমিকের নাম যখন আমি দেখেছি, এই প্রসেনজিৎ কোলেও পাশাপাশি ছিল, তো আজও আছে। একদমই। তো ইন দ্যাট ওয়ে, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, দু একটা জিনিস, সেটা হচ্ছে পরিচালক হিসেবে, পরিচালক সমীর রায়চৌধুরীর খেতে কি ভালো লাগে? আমিষ, নিরামিষ, ননভেজ? আমি ননভেজ খেতে খুব ভালোবাসি, কিন্তু আমি মানে আমার খাওয়ারের ধরনটা চেঞ্জ হয়েছে। ছোটবেলায় একরকম ভালোবাসতাম, মাঝ বয়সে একরকম ভালোবাসতাম, মাঝখানে একটা বিশাল বিরিয়ানি ক্রেজ গেছে, কিন্তু সেই বিরিয়ানিটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। হ্যাঁ, কারণ আমি হায়দ্রাবাদে থাকতাম তখন। হ্যাঁ, তো প্রচন্ড একটা ক্রেজ গিয়েছিল। তারপরে সেখান থেকে এখন যে জায়গাটায় আছি সেখানে আমি একটু কন্টিনেন্টাল খেতেই পছন্দ করি। হ্যাঁ, কারণ একটু ঝাল মশলা কম, একটু অল্প খাবো কিন্তু ভালো খাবো, এরকম একটা মানে এইটা হয় সাথে চেঞ্জেস আসে লাইফে। সুতরাং আমরা এখন অ্যাট লাস্ট যেটা সবচেয়ে এখন ফার্স্ট এন্ড ফরমোস্ট বেলাইনের জন্য অপেক্ষা করি, এবং থিয়েটার রিলিজে আমাদের কাপ অফ চা উইথ অরুণিমা ডিজম্যাক্স স্টেশন থেকে অনেক অনেক শুভেচ্ছা সমীরকে। এবং লাস্ট যেটা বলতে যাচ্ছিলাম, অ্যাজ এ ডিরেক্টর তুমি এত স্ট্রাগল করেছো, এত হার্ড ওয়ার্ক করেছো, আজকে যুব সমাজকে, যেখানে যুব সমাজ মানে ইয়াং ইউথ অফ কান্ট্রি বলতে পারি আমি, খুব ডিমোটিভেটেড সামহাও,
দেয়ার ইজ এ স্ট্রেস, দেয়ার ইজ এ অ্যাংজাইটি, তারপরে ডিপ্রেশন, অনেক রকম ভাষাগুলো শুনি। আমার তো এগুলো হয় না কোনোটা, সুতরাং আমার মাথায় আসে না এগুলো। তুমি এই ইউথের জন্য কি একটা মেসেজ দেবে ফর সাকসেস অর এভরিথিং? আমার তরফ থেকে যদি মেসেজ যেতে হয় তাহলে আমি মনে করব দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে নেভার গিভ আপ। কখনোই গিভ আপ করা উচিত নয়। আমি নিজের থেকেও বুঝেছি। আমি 2015 থেকে একটা ফিল্ম নিয়ে লড়ছি, 9 বছর লড়তে লড়তে আজকে গিয়ে ফিল্মটা বেরোচ্ছে, সিনেমা হলে আসছে, বেলাইন। তো এরকম বহুবার এসছে যখন আমি ভেবেছি থাক ঠিক আছে ছেড়ে দিই, আর নিতে পারছি না, কিন্তু তারপরেও ওই চিন্তা ভাবনা নিয়ে ঘুমিয়েছি এবং পরের দিন সকালে উঠে আমি ভেবেছি না আরেকটু চেষ্টা করে দেখি না, আমি ছাড়িনি। এইটা হচ্ছে ফার্স্ট নেভার গিভ আপ। এটা যে কোনো ক্ষেত্রে, আমি চাকরির ক্ষেত্রেও বলছি, যারা চাকরি করতে চায়, নট অনলি ফিল্ম ইন্ডাস্ট্রি, সব ক্ষেত্রে, চাকরি, ব্যবসা, এবং সত্যি চাকরি পাচ্ছি না বলে আমি কিছু করছি না, বসে থাকছি, সেটাও করলেও চলবে না। কিছু না কিছু উপায় করে উই হ্যাভ টু ওয়ার্ক আওয়ার সেলফ আউট। কিছু না কিছু করে আমাদের একটা কাজে লেগে পড়তে হবে, তারপরে নিজে যেটা স্বপ্ন দেখছি সেই দিকে করতে হবে। আমি যেরকম অ্যাডে ঢুকে গিয়ে তারপরে কিন্তু ফিল্মটাই করছি। আর ঈশ্বর একবারে সাকসেস দেয় না সমী, আমার কিছু অপরচুনিটি দেয়। কিছু লাকি মানুষ আছে যাদের হয়ে যায়, কিন্তু সবাই অধিকাংশই লাকি নয়, লড়ে নিতে হয়। আর দ্বিতীয় যেটা হচ্ছে, যখন সাকসেসটা আসবে, বি গ্রাউন্ডেড, বি থ্যাঙ্কফুল, বি গ্রাউন্ডেড, পাটা মাটিতে থাকে, এরকম উড়ে যেও না। এবং যেরকম ভাবে যখন খারাপ দিন ছিল সেই সময় যেরকম মানুষজনকে, কাছের মানুষজনকে রেসপেক্ট করেছো বা যাকে রেসপেক্ট করেছো, যখন তুমি অনেক সাকসেসফুল হয়ে যাবে তখনও মানুষজনকে রেসপেক্ট করো, তাহলে দেখবে আরো সাকসেস তোমার কাছে এগিয়ে আসবে। খুব ভালো মেসেজ আমাদের সোসাইটি পেলো ডিরেক্টর শ্রমিক রায়চৌধুরীর কাছ থেকে। উইশ ইউ অল দ্য বেস্ট, অ্যান্ড আমাদের শোতে আসার জন্য আরেকবার থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমাদের এপিসোডটা দেখতে থাকুন উইথ ডিরেক্টর শ্রমিক রায়চৌধুরী। আর তার ছবি বেলাইন থিয়েটারে গিয়ে দেখতে একেবারেই ভুলবেন না, কারণ একজন পরিচালক যেরকম কষ্ট করে ছবিটা বানায়, আপনাদের দর্শকদের জন্যই শুধু ওয়েট করি আমরা যে ছবিটা আপনারা এসে দেখবেন, আপনারা কি বলবেন। সুতরাং থিয়েটারে দেখা হবে বেলাইনের হলে, রাইট? সুতরাং আগামী দিনে জানতেই পারবেন বেলাইন কোথায় রিলিজ হচ্ছে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ইউটিউব চ্যানেল ডিজিম্যাক্স ক্রিয়েশনের সন্ধ্যে 7টায় প্রতি শুক্রবার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের অনুষ্ঠানটা অনেক জনের মধ্যে নিয়ে গিয়ে ফেলে, রাইট? আর টিল দেন আমরা খুব ভালো থাকুন। থ্যাংক ইউ আরেকবার শ্রমিক, থ্যাংক ইউ ফর, অ্যান্ড অলওয়েজ স্টে হ্যাপি অ্যান্ড বিলিভ ইন কর্মা।